আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আসাদুল ইসলাম আশা। আজকে কথা বলবো ইংরেজির গুরুত্বপূর্ণ সে টপিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শেষ 4টি রুলস নিয়ে। এর আগে আমি গত লেকচারে 4টি রুলস নিয়ে কথা বলছিলাম, আজকে কথা বলবো বাকি 4টি রুলস নিয়ে। আশা করি এর টোটাল 8টি রুলস তুমি যদি আয়ত্তে আনতে পারো, তুমি যদি শিখতে পারো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জীবনে আর কখনো তোমার ভুল হবে না এবং তোমার কাছে কঠিন মনে হবে না ইনশাল্লাহ। তো চলো ক্লাসে আগে যাই, তারপরে বিস্তারিত বিষয় নিয়ে কথা হবে। তো গত ক্লাসে আমরা 4টি রুলস নিয়ে কথা বলেছিলাম, আজকে তার শেষ 4টি রুলস। তো সে কারণে আমি 5 নাম্বার থেকে শুরু করতেছি। নাম্বার 5 এখানে লেখার প্রয়োজন নাই, তারপর দিচ্ছি আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রুলস 5। আজকে আমি শুধুমাত্র আগে রুলসগুলো দিব, এরপরে শেষে গিয়ে একবার এক্সাম্পল বুঝাই দিব, অথবা স্ক্রিনে আমার এক্সাম্পল দেওয়া থাকবে, প্রত্যেকটা রুলসের উপর ভিত্তি করে সেগুলো তোমরা দেখে নিবে। তো সবথেকে বেশি জটিলতা তোমাদের যেখানে অ্যান্ডযুক্ত কম্পাউন্ডগুলোকে সিম্পল বা কমপ্লেক্স করতে, সেগুলো আমি আগে শেষ করে দিচ্ছি। সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট সেম হলে, তো আমরা জানি অ্যান্ড মানেই হচ্ছে কম্পাউন্ড, অ্যান্ড অর বাট ইয়েট এগুলো সেন্টেন্সের মাঝখানে থাকা মানে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তো বুঝতে পারতো সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তবে যদি তোমরা দেখো কোনো কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম যে ক্লোজটা থাকবে সেই ক্লোজের সাবজেক্ট এবং এর দ্বিতীয় যে ক্লোজটা থাকবে সেই ক্লোজের সাবজেক্ট যদি এক হয়, সেম মানে একই হয়, তাহলে সেটার সিম্পল এবং কমপ্লেক্স আমি কিভাবে করব। সিম্পল এবং কমপ্লেক্স আমরা কিভাবে করব, অথবা লিখতে পারি কি, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড সাব সেম হলে সেটাকে আমরা সিম্পল এবং কমপ্লেক্স কিভাবে করব। একদম সহজ বিষয়। শুরুতে আমাকে নিতে হবে জিরান্ড ক্লোজ। তো জিরান্ড ক্লোজটা কি, অর্থাৎ এই প্রথম যে ক্লোজটা থাকবে সেই ক্লোজের সাবজেক্টটাকে তুলে দিতে হবে। যদি কোনো সাহায্যকারী ভাব থাকে সেটাও উঠে যাবে, গিয়ে যে মূল ভাবটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে জিরান করে নিতে হবে। এরপরে অ্যান্ডের আগ পর্যন্ত পুরো অংশটুকু ঠিক থাকবে। এরপরে অ্যান্ড উঠে যাবে, গিয়ে সেখানে কমা বসবে। এরপরে আমরা নিব প্রথম সাবজেক্ট, অর্থাৎ যে প্রথম ক্লোজের সাবজেক্টটা যে ছিল সেটাই নিব। কেননা অনেক সময় তুমি দেখবা দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট দেওয়া থাকে না, সে কারণেই অনেকে ভুল করতে পারো। তখন আমরা কি নিব, প্রথম ক্লোজের সাবজেক্ট নিব, কারণ সাবজেক্ট সেম, সে কারণেই একটি সাবজেক্ট দেওয়া থাকে অনেক সময়, আর দুটি দেওয়া থাকলে কোনো কথাই নাই। এরপরে আমরা কি নিব, দ্বিতীয় ক্লোজ। ব্যাস, খুবই সিম্পল একটা বিষয়। তাহলে কি বললাম, সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট সেম হলে আমরা সেটাকে সিম্পল কিভাবে করব। প্রথমে নেব জিরান ক্লোজ, এরপরে প্রথম সাবজেক্টটাকে এখানে বসাই নেব, এরপরে দ্বিতীয় ক্লোজ যা ছিল তাই। আর যদি দ্বিতীয় ক্লোজে আগে থেকে সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তো থাকলোই। এরপরে যদি এটাকে কমপ্লেক্স করতে বললে আমরা কি বলবো, কমপ্লেক্স করতে বললে প্রথমে আমরা বসাবো হোয়েন। প্রথমে কি বসাবো, হোয়েন বসাবো। তো অনেক সময় অ্যাজ অথবা সিন্স এগুলোও বসানো যেতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা হোয়েন দিয়ে করার চেষ্টা করব। এরপরে আমরা কি নিব, সব ঠিকঠাক, প্রথম ক্লজ প্লাস দ্বিতীয় ক্লজ। ব্যাস হয়ে গেল, কত সহজ দেখো। এরপরে 6 নম্বর রুলসটা, 6 নম্বর রুলস কি আছে, সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট ভিন্ন হলে, মানে ডিফারেন্ট হলে, ভিন্ন হলে, অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে অ্যান্ডের আগে পরে দুটি ক্লোজে দুটি সাবজেক্ট থাকবে, দুটি একজনকেই বোঝাবে। এখন দেখবো অ্যান্ডের আগে এবং পরে দুটি ক্লোজ থাকবে এবং দুটি ক্লোজের সাবজেক্টে ভিন্ন জনকে বোঝাবে। যদি হয় সেটাকে আমরা সিম্পল কিভাবে করব, কমপ্লেক্স। তো এটাকে কম্পাউন্ড কিভাবে করবো, অনেকে এটা অবশ্য তোমাদের ভুল হতে পারে বা মিস্টেক হতে পারে। তো কিভাবে তুমি কম্পাউন্ড করবে, স্বাভাবিক বিষয়।
যদি এই হোয়েন যুক্তটাকে কম্পাউন্ড করতে বলে তুমি কি করবা, হোয়েন তুলে দিলে বাকি যা আছে সব ঠিকঠাক, মাঝখানে বসবে অ্যান্ড। আর যদি এইটা থেকে তোমাকে কম্পাউন্ড করতে বললে একদম স্বাভাবিক বিষয়, এই প্রথম সাবজেক্টটাকে তুমি শুরুতে নিবে, এরপরে তুমি এই জিরানটাকে তুলে দিয়ে ভার্বে পরিণত করবে। এখন ভাবটা প্রেজেন্ট করবে না পাস্ট করবে, পরের ক্লোজ দেখবে, ওখানে পাস্ট থাকলে এটাও পাস্ট, ওখানে প্রেজেন্ট থাকলে এখানে প্রেজেন্ট। এবার চলে যাই আমরা এটাতে যে কিভাবে করব। যদি তুমি দেখো সাবজেক্ট ভিন্ন, মাঝখানে অ্যান্ড আছে, সিম্পল করতে বললে শুরুতে তোমাকে সাবজেক্ট যা ছিল অর্থাৎ প্রথম ক্লোজে সাবজেক্ট যা আছে তাই থাকবে, সাবজেক্টের কোনো চেঞ্জ নেই। এরপরে আমাকে নিতে হবে পার্টিসিপল। পার্টিসিপলটা কিসের নিব, এইখানে যেটা ভার্ব দেওয়া থাকবে সাবজেক্টের পরে সেটার পার্টিসিপেল করবো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে পার্টিসিপেল। এরপরে যা ছিল সব ঠিকঠাক, অ্যান্ড উঠে গিয়ে কমা বসবে, এরপরে দ্বিতীয় ক্লজ, আর কোনো কাজ নেই। এরপরে কমপ্লেক্স যদি করতে বলে, কমপ্লেক্সে তুমি কি করবা, কমপ্লেক্স দুইভাবে এটা আমরা করতে পারি, আমি দুটি নিয়মেই শিখাবো। একভাবে করা যেতে পারে প্রথমে দ্বিতীয় ক্লজ, তবে দ্বিতীয় ক্লজের শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না। এরপরে অ্যান্ডের জায়গায় বসাবো কমা, এরপরে প্রথম ক্লোজ হুবাহুব যা ছিল তাই হয়ে গেল। এই হলো একটি নিয়ম। আরেকটি নিয়ম কি আছে, আরেকটি নিয়ম আমরা করতে পারি যে শুরুতে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স বসিয়েও আমরা কাজ করতে পারি। সিন্স বসবে, এরপরে বাকি যা ছিল তাই, বাকি কি ছিল প্রথম ক্লোজ, তখন আমাদের ক্লোজ চেঞ্জ করা যাবে না, এরপরে দ্বিতীয় ক্লোজ, এটাও আমরা করতে পারি। তো আমি দুটাই দিলাম, তোমাদের যেটা সুবিধা হয় তুমি সেটাই করবা। অনেক সময় এইরকম সিস্টেম থাকতে পারে অ্যান্স, হোয়েন, অ্যাজ, সিন্স, কিন্তু সাবজেক্ট ডিফারেন্ট, তখন তোমাদের মাথায় একটু গোলমাল হতে পারে, সে কারণে তোমাদের দিলাম। তো আশা করি এই দুটি রুলস তোমরা খুবই সহজে বুঝতে পারলে, এবং এই দুইটি রুলস থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে পরীক্ষায়। তো এই দুইটি রুলস তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে আশা করি এখান থেকে যত ধরনের কোশ্চেন তোমাদের আর সমস্যা হবে না। তো এখন এগুলো থেকে কম্পাউন্ড কিভাবে করব, একদম স্বাভাবিক বিষয়, দেখলে তুমি করতে পারবে। অর্থাৎ এখানে পার্টিসিপেলকে ভার্ব করতে হবে, মাঝখানে যেখানে কমা সেখানে অ্যান্ড বসাইতে হবে। এখানে কি করবো, হোয়েন অ্যাজ সিন্স উঠে যাবে, প্রথম ক্লোজ ঠিক থাকবে, মাঝখানে অ্যান্ড, পরে সব ঠিক থাকবে। এখানে দ্বিতীয় ক্লোজ যদি থাকে, তবে হ্যাঁ একটা বিষয় যে এখানে প্রথম ক্লোজের আগে লিখে দেই, প্রথম ক্লোজের আগে দ্যাট বসাইতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ভার্ব, তারপরে বসাইতে হবে দ্যাট, এরপরে প্রথম ক্লোজ হুবহুব চলে যাবে। বাস, এখন তুমি এটাকে কিন্তু অনায়াসে কম্পাউন্ড করতে পারবে। তো আশা করি দুটি রুলস তোমরা সহজে বুঝলে। এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর রুলসে। দেখো 3 নম্বর রুলসটা, অর্থাৎ 3 নম্বর বলতে এখানে মূলত আমাদের আসতেছে যে 5 দেখলাম, 6 দেখলাম, এবার মূলত দেখবো আমরা 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসটা কি, 7 নম্বর রুলসটা হচ্ছে অ্যান্ড সো। তো ছোট হাতে লিখে দিই আমি এখানে, অ্যান্ড সো, অর্থাৎ অ্যান্ড সো একসঙ্গে থাকতে পারে। অ্যান্ড সো যুক্ত কম্পাউন্ডকে, অ্যান্ড সো যুক্ত কম্পাউন্ডকে সিম্পল এবং কমপ্লেক্স কিভাবে করব, সিম্পলটা কি, কমপ্লেক্স কিভাবে আমরা করব, একদম সহজ বিষয়। এখানে আসলে আমরা বিভিন্নভাবে করতে পারি। তো সহজে যেটা আমরা করব, প্রথমে আমরা নিব দ্বিতীয় ক্লজ। কি নিব, দ্বিতীয় ক্লজ। এরপরে আমরা কি বসাবো, টু। এরপরে আমরা কি নিব, VO1। এরপরে কি নিব, V1 নিয়ে বাকি অংশ, প্রথম ক্লজের বাকি যা ছিল তাই, বাকি অংশ। এই হলো মূলত অ্যান্ড সো যুক্ত কম্পাউন্ডকে সিম্পল। আরেকবার আমি বলি যে প্রথমে আমি দ্বিতীয় ক্লোজ নিব, এরপরে প্রথম ক্লোজের সাবজেক্টকে তুলে দিতে হবে, বা কোনো সাহায্যকারী ভাব থাকলে সেটাও তুলে দিব, দিয়ে কি বসাবো, টু। এরপরে ভি, অর্থাৎ প্রথম ক্লোজের ভার্ব থেকে শুরু হবে, V1 দিয়ে ওই ক্লোজের বাকি অংশ যা ছিল তাই ঠিকঠাক থাকবে। এবার যদি তোমাকে দ্বিতীয় ক্লোজ করতে পারো, তখন আমি কি করব,
মানে কমপ্লেক্স করতে বললো ঠিক একই সিস্টেমের প্রথমে নিতে হবে দ্বিতীয় ক্লোজ, এরপরে আমরা নিব সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এখানে টু অথবা ইন অর্ডার টু নিতে পারি। তো আমি সো দ্যাটে দিলাম, তোমরা মনে রাখবা ইন অর্ডার দ্যাটও হতে পারে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এটা বসাইলাম, এরপরে আমাদের কি বসাইতে হবে, একটা ক্লোজ বসাইতে হবে। তবে ক্লোজটা কি, একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে একটি মডাল ভার্ব কি নিতে হবে, মডাল ভার্ব দিলাম মডাল, এরপরে V1, তারপরে এক্সটেনশন। অর্থাৎ আবারও বলি, দেখো প্রথমে দ্বিতীয় ক্লোজ বসাবো, এরপরে সো দ্যাট, এরপরে প্রথম ক্লোজের যে সাবজেক্টটা ছিল সেইটা চলে আসবে। এরপরে যদি আগে থেকে মডাল দেয়া থাকে থাকবে, না হলে আমাকে একটা মডাল নিতে হবে, এরপরে প্লাস V1, এরপরে এক্সটেনশন, মানে প্রথম ক্লোজের বাকি অংশ। এটা তুমি আরও একভাবে করতে পারো, সেটাও আমি শিখাই দিচ্ছি। আরও একভাবে কিভাবে, যে এর বিকল্প নিয়মটা কি, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এর বিকল্প নিয়ম। এটার বিকল্প নিয়ম যা থাকবে তাই চেঞ্জ না করলেও চলে, প্রথম ক্লোজ প্লাস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথম ক্লোজের জায়গায় প্রথম ক্লোজ থাকবে, এরপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট উঠে গিয়ে V2 বসবে, তারপরে V1, এরপরে এক্সটেনশন। এটাও করা যেতে পারে। যদি এইটা থেকে করতে বলে একই সিস্টেম, প্রথম ক্লোজ ঠিকই থাকবে, এরপরে আমি এখানে বসাবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এরপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ঠিকই থাকবে, এরপরে একটা মডাল ভার্ব নিতে হবে, এরপরে V1 নিয়ে এরপরে এক্সটেনশন। তো তোমাদের যেটা সুবিধা হয় তুমি সেটাই করবা, তোমাদের যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই তো করবা, কোনো সমস্যা নেই, উভয়টি রাইট, উভয়টি সঠিক। তো আমরা দেখলাম 3টে রুলস, অর্থাৎ 7 নাম্বার রুলস পর্যন্ত দেখলাম। এখন আমরা দেখব 8 নাম্বার যে রুলসটি, 8 নাম্বার রুলসটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই একটু মনোযোগ সহকারে তোমরা দেখার চেষ্টা করবে। তো 8 নাম্বার রুলসটা কি, এটা অনেকেই তোমরা মিস্টেক করো, অনেকে ভুল করো। তো এতক্ষণ আমরা দেখলাম কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল কমপ্লেক্স, আবার সিম্পল কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করা যায়, উভয়টি শিখবো। 8 নাম্বার রুলসটা আমরা একটু শিখবো যে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করা যায়। অর্থাৎ এই রুলস থেকে সাধারণত কম্পাউন্ড করতে বলে না, আর কমপ্লেক্সকে সিম্পল করতে বলে, সিম্পল থেকে কমপ্লেক্সও কম বলে, এই জন্য আমরা কমপ্লেক্স থেকে সিম্পলেই শিখবো এই রুলসে, 8 নম্বর রুলস। তো অবশ্যই একটু মনোযোগ দিবে। 8 নাম্বার রুলসটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল। তো এখন তোমরা অনেকেই রিলেটিভ প্রোনাউন অথবা চিনো না, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, অর্থাৎ WH কোশ্চেন যেগুলো রয়েছে, হোয়াট, হাউ, হুইচ, হোয়েন, হোয়ার, হ্যাঁ, এগুলো যখন প্রশ্ন অর্থে বোঝায় তখন সেগুলো হয়ে যায় ইন্টারোগেটিভ। আর যখন দুটি সেন্টেন্সের মাঝখানে বসে সমন্বয় তৈরি করে, সংযোগ স্থাপন করে, তখন সেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে আমরা সিম্পল কিভাবে করব, সাধারণত 2 ধরনের হতে পারে, আমি দুটি এখানে দিচ্ছি। আচ্ছা, যদি তুমি, আমি আর পি অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সংক্ষিপ্ত আকারে বুঝাইলাম, যদি তুমি দেখো কখনো রিলেটিভ প্রোনাউনের পরে সরাসরি একটি ভার্ব মানে মূল ভার্ব আছে, মূল ভার্ব হলে, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব হলে, এক্ষেত্রে আমরা কি করব, হলে রিলেটিভ প্রোনাউন উঠে যায় এবং ভার্বের সাথে আইএনজি বসে, শেষ। যদি তুমি রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্সকে সিম্পল করো বা সিম্পল করতে বলে, তুমি লক্ষ্য রাখবা যে রিলেটিভ প্রোনাউনের পরে মূল ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে তোমার কাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিব, তাহলে আমার সিম্পল শেষ। আরেকটি আসতে পারে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত, তারপরে আসতে পারে বি ভার্ব, এরপরে আসতে পারে পার্টিসিপল বা জিরান, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হতে পারে। তো আমি এখানে পার্টিসিপলে লিখে দিলাম, পার্টিসিপল যদি থাকে, পার্টিসিপল হলে, এই ক্ষেত্রে তো কি বলছি যে যদি দেখি আমি কখনো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে একটি বি ভার্ব আছে, এরপরে পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি থাকতে পারে, V3ও থাকতে পারে, যদি থাকে তাহলে কি হবে, হলে
রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব উঠে যায়, উঠে যায়। তার মানে এখানে বলা যাচ্ছে যে যদি রিলেটিভ প্রোনাউনের পরে বি ভার্ব থাকে এবং তারপরে পার্টিসিপল থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব তুলে দিব, বাকি যা ছিল সব ঠিক থাকবে, তাহলে সিম্পল হয়ে গেল। এই ছিল মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর 8টি রুলস, 8টি নিয়ম। আশা করি এই 8টি নিয়ম যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কখনো তোমার সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের লেকচারে আমি 4টি রুলস নিয়ে কথা বলেছি, আর 4টি রুলস নিয়ে কথা বলেছি বিগত লেকচারে। সেই লেকচারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটা দেখে নিবে। তো আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে চাপ দেওয়াল ক্লিক করবে, যেন তোমরা আমার এইরকম ব্যতিক্রমধর্মী লেকচারগুলো তাড়াতাড়ি পেতে পারো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।